প্রায় 15টা কল দেওয়ার পরও যখন প্রিয়া ফোন রিসিভ করেনি তখন বাধ্য হয়েই বাড়িতে আসে ফাহাদ। আজ শুক্রবার, প্রিয়ার অফিস আর হিমুর স্কুল বন্ধ বলে সকাল সকাল রান্না করতে ওঠেননি হাসিনা বেগম। এখন ঘড়িতে 8টা বাজে। কলিং বেলের শব্দে তার কান সজাগ হয়ে যায়। বন্ধের দিন এই সময় কে আসবে? তিনি বিছানা ছেড়ে উঠে এলেন। দরজা খুলে ফাহাদকে আবিষ্কার করে একটু অবাকই যেন হলেন তিনি। একদম রেডি হয়ে এসেছো যে, কোথাও যাচ্ছ? জি আন্টি, আজকে গানের প্রোগ্রাম আছে। ও হ্যাঁ, প্রিয়া বলেছিল। আপনি আসবেন তো? না বাবা, প্রিয়ার আব্বুর শরীরটা ভালো না, তাছাড়া ওনাকে রেখে তো কোথাও যাওয়া যাবে না। বুঝতে পেরেছি আন্টি, সমস্যা নেই, ফোনে ভিডিও করে আনবো। এটা আমি প্রিয়াকে বলতাম। প্রিয়া কোথায়? ওর ঘরেই ঘুমাচ্ছে। ঘুম তো নষ্ট করতে ইচ্ছে করছে না, তবে একটাবার না দেখে গেলে স্বস্তিও পাবো না। ইতস্তত ভাবে বলল ফাহাদ। হাসিনা বেগম মুচকি হেসে বললেন, বসো, আমি ডেকে দিচ্ছি। প্রিয়ার ঘরে গিয়ে প্রিয়াকে ঘুম থেকে জাগিয়ে ফাহাদের কথা বললেন তিনি। তারপর রান্নাঘরে গেলেন চা বানাতে। ঘুমে হেলতে তুলতে ড্রয়িং রুমে আসে প্রিয়া। সোফায় বসে আলস্য ভঙ্গিতে বলে, এত সকালে কোথায় যান? স্টুডিওতে, সেখানে গানে প্র্যাকটিস হবে। ওখান থেকে সরাসরি কনসার্টে চলে যাব। ও আচ্ছা। এই জন্যই তোমার সাথে দেখা করতে আসলাম। আমি তো আগে চলে যাচ্ছি, তোমার মনে থাকবে তো যাওয়ার কথা? অবশ্যই, আমি কি করে ভুলবো আজকের দিন। আপনাকে ফোন দেব যাওয়ার সময়। আচ্ছা দিও, এখন তাহলে যাই। মা চা বানাতে গিয়েছে, চা খেয়ে তারপর যাবেন। দেরি হয়ে যাবে। একটু দেরি হলে কিচ্ছু হবে না। প্রিয়ার সঙ্গে তর্ক করে পারবে না ফাহাদ, তাই অগত্যা চা আসার জন্য অপেক্ষা করতে লাগলো। চা পান করার পর চলে যাওয়ার মুহূর্তে প্রিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ঘুম থেকে ওঠার পর তোমাকে দারুণ লাগে। ফাহাদের সামনে তখন কোনো প্রতিক্রিয়া না দেখালেও চলে যাওয়ার পর মুচকি হাসে প্রিয়া। ফাহাদ চলে যাওয়ার পর প্রিয়া আবার ঘুমিয়েছিল। হাসিনা বেগম আর ঘুমাননি। নাস্তা বানিয়ে গোসল করে আসেন। সকাল 10টা বাজে। প্রমিত আহমেদের খাওয়ার সময় হয়ে গিয়েছে। তাকে তরল জাতীয় খাবার খাওয়ানো হয় বেশি। খাওয়াতে গিয়ে তিনি লক্ষ্য করলেন প্রমিত আহমেদের গায়ে অস্বাভাবিক জ্বর। রাতেও তো সুস্থ ছিলেন তিনি, গায়ে কোনো জ্বরও ছিল না। খাবার খেতে পারছেন না, বমি করে সব ফেলে দিচ্ছেন। দুশ্চিন্তায় মুখ দিয়ে তার কথাই বের হচ্ছে না। কোনো রকম চেঁচিয়ে প্রিয়াকে ডাকেন। মায়ের চিৎকার শুনে দৌড়ে আসে প্রিয়া। জিজ্ঞেস করে, কি হয়েছে মা? তিনি কাঁদতে শুরু করেন। ভয়ে গ্রাসিত হয়ে বলেন, তোর বাবা এমন করছে কেন? প্রমিত আহমেদ অস্বাভাবিকভাবে নড়াচড়া করছেন। চোখ মুখ উল্টে যাওয়ার মতো অবস্থা। ভয়ে প্রিয়ার শরীর কাঁপছে। কি করবে না করবে ভেবে পাচ্ছে না। বাবার পাশে বসে বলে, ও আপু, এমন করছো কেন? তোমার কি কষ্ট হচ্ছে আপু? তিনি কিছু বলার চেষ্টা করছেন কিন্তু বলতে পারছেন না। হাসিনা বেগম তাকে পানি পান করাতে করাতে বললেন, তোর বড় মাকে ফোন কর, তাড়াতাড়ি আসতে বল তাদের। প্রিয়া ভেঙে পড়ছে, শক্ত থাকতে পারছে না। পা চালিয়ে যে পাশের রুমে যাবে সেই শক্তিটুকুও পাচ্ছে না। হাসিনা বেগম কাঁদতে কাঁদতে আবারও তাড়া দিলেন। প্রিয়ার চোখ ফেটে কান্না পাচ্ছে। দৌড়ে নিজের ঘরে যায়। চোখের পানিতে সবকিছু ঝাপসা দেখছে। কল লিস্ট থেকে তাসরিফের নাম্বার বের করে। ফোন রিসিভ করার পর কান্নার জন্য কথাই বলতে পারছে না প্রিয়া। তাসরিফ ওপাশ থেকে ফোপানোর শব্দ পেয়ে বলে, প্রিয়া, কি হয়েছে? কাঁদছিস কেন? আব্বু, আব্বু কেমন যেন করছে। তোমরা তাড়াতাড়ি এসো ভাইয়া। আর বেশি কিছু বলতে পারল না সে। ফোনের লাইন কেটে দিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। তার অবচেতন মন বারবার ফাহাদকে কাছে চাইছে এখন। প্রিয়া তাড়াতাড়ি ওর নাম্বারে ডায়াল করে। ওপাশ থেকে ভেসে আসে, আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। নেটওয়ার্ক প্রবলেম ভেবে প্রিয়া আবারও কল দিল, কিন্তু নাম্বার এবারও বন্ধ বলছে। পাশের ঘর থেকে তখন হাসিনা বেগম গলা ফাটিয়ে বললেন, আল্লাহ গো!
বলে চিৎকার করেন। আতঙ্কিত হয়ে প্রিয়া দৌড়ে আসে এই রুমে। সেন্সলেস হয়ে প্রমিত আহমেদের বুকের উপর মাথা রেখে পড়ে আছেন তিনি। বাবা নিশ্চুপ হয়ে চেয়ে আছে। হিমু কাঁদছে শব্দ করে। প্রিয়া দৌড়ে আসে মায়ের কাছে। মাকে ডাকে, বাবাকে ডাকে, কারোরই কোনো সারা শব্দ নেই। ইতিমধ্যেই বাবার শরীর গরম থেকে ঠান্ডা হয়ে গেছে। একটু আগেও তো শরীরে জ্বর ছিল। প্রিয়া নাকের কাছে হাত দিল, নিঃশ্বাস চলছে না। আব্বু বলেই চিৎকার দিল। চিৎকার করতে করতে বলল, এই আব্বু, আব্বু কি হয়েছে তোমার? এই আব্বু তুমি কথা বলো না কেন? আব্বু রে, একটাবার কথা বলো, তাকাও এদিকে। আব্বু। হিমু আব্বু আব্বু ডাকতে ডাকতে গলা ফাটিয়ে কাঁদছে। ওদের চিৎকারের শব্দ শুনে পাশের ফ্ল্যাট থেকে মানুষজন দৌড়ে আসে। দরজা ধাক্কাচ্ছে, কলিং বেল বাজাচ্ছে। হিমু বিছানা থেকে উঠে আসে, মাকে হাত ঝাঁকিয়ে ডাকে। আম্মু, আম্মু। বাবার গালে হাত রেখে ডাকে, আব্বু, আব্বু। প্রিয়া ভাইয়াকে বুকে চেপে ধরে আর্তনাদ করে চিৎকার করতে করতে কাঁদে। আল্লাহকে ডাকে, আব্বুকে ডাকে। এতবার ডাকার পরও বাবা একটা বারও সাড়া দেয়নি। সত্য জানার পরও দুটো অবুঝ মন আর মানতে চাচ্ছে না বাবা নামক বটবৃক্ষটি আর বেঁচে নেই এই ধরনীতে। ঘরের এক কোণে বসে কেঁদে চলেছে প্রিয়া। প্রিয়াকে জড়িয়ে ধরে কাঁদছে বিথি আর পৃথা। হাসিনা বেগমকে বুকে জড়িয়ে কাঁদছেন বকুল বেগম। স্বামী হারানোর কষ্ট তিনি বুঝতে পারেন। এই দিনটি তার জীবনেও এসেছিল। তিনি বুঝতে পারছেন হাসিনা বেগমের মনের অবস্থা। গ্রাম থেকে আত্মীয় স্বজনরা সকলেই এসেছেন। হেমুকে কোলে নিয়ে কাঁদছেন দাদি। এক ছেলে চলে যাওয়ার পর আর এক ছেলের মুখের দিকে তাকিয়ে কষ্ট লাঘব করার চেষ্টা করতেন তিনি। এখন সেই ছেলেও একা করে দিয়ে না ফেরার পথে চলে গিয়েছে। তাসরিফ অন্যদের সঙ্গে জানাজা দিতে গিয়েছে। হাত পা ছোড়াছুড়ি করে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে হাসিনা বেগম আর প্রিয়া। আহাজারি করতে করতে হাসিনা বেগমের গলা ভেঙে গিয়েছে। পাগলামি করছেন তিনি। কখনো সেন্সে থাকেন তো কখনো সেন্স হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বিকেলের মধ্যেই জানাজার সকল কাজ শেষ। বাড়ির এক এক জায়গায় এক এক আত্মীয় বসে আছেন। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে এসেছে সকলের। ঘর বন্ধ করে অন্ধকারে ফ্লোরে শুয়ে আছে প্রিয়া। চোখের পানি কোনা বেয়ে গড়িয়ে কানে প্রবেশ করছে। নাক বন্ধ হয়ে গেছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। বারবার বাবার মৃত মুখটি চোখের সামনে ভেসে উঠছে। আর তখন ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে সে। ঠোঁট কামড়ে ধরে কান্না থামানোর চেষ্টা করে। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করতে করতে সন্ধ্যায় এসে পৌঁছয়। এর মাঝে মামি তাসরিফ এসে দরজা ধাক্কিয়ে গিয়েছে। খাওয়ার জন্যেও ডেকেছে। দরজা খোলেনি প্রিয়া। মনে পড়ে যায় ফাহাদের কথা। ওর কনসার্ট আজ। সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ আজই। সকল বিপদে আপদে ফাহাদ ঢাল হয়েছিল শুধুমাত্র প্রিয়ার জন্য। ফাহাদের স্বপ্ন পূরণ হবে না এটা তো হতে পারে না। উঠে বসতে গিয়ে খেয়াল হলো শরীরে শক্তি নেই একটুও। কানের ভিতর অশ্রুকণা গিয়ে অসহ্য লাগছে। চোখ মুখ ফুলে গেছে কাঁদতে কাঁদতে। নিজেকে শক্ত করতে গিয়ে আবারও ফুপিয়ে কেঁদে ওঠে সে। মনকে শক্ত করার চেষ্টা করে। উঠে গিয়ে ব্যাগ থেকে পার্স বের করে। দরজা খুলে দেখতে পায় যে যার মতো করে বসে আছে। ফাহাদের বাবা মা আর ফুলও এখানে উপস্থিত। এলোমেলো চুল, বিধ্বস্ত চেহারা প্রিয়ার। নাক মুখ ফুলে বাজে অবস্থা। চোখ দুটো রক্ত বর্ণ ধারণ করেছে। কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায় প্রিয়া। অসহ্য রকমের কষ্ট হচ্ছে তার। কিভাবে নিজেকে সামলাবে বুঝতে পারছে না। ফাহাদের সঙ্গে নতুন আরো অনেকেই এসেছে গান করতে। প্রথমেই ফাহাদের গান করার কথা থাকলেও সে বলেছে পরে গাইবে। বারবার ওর চোখ দুটো শুধু প্রিয়াকে খুঁজে বেড়াচ্ছে। কনসার্টে আসার পর কয়েকবার ফোনও করেছিল প্রিয়াকে, কিন্তু কোনো রেসপন্স পায়নি। একে একে প্রায় সকলেরই প্রথম গান শেষ হওয়ার পথে। ফাহাদকে গান গাইতেই হবে। অন্যদিকে প্রিয়া না আসলে সে গান গাইবেও না। ফাহাদ এটাই বুঝতে পারছে না প্রিয়া কেন এত দেরি করছে। প্রিয়া কি আসবে না?
মনের মধ্যে আশঙ্কায় উদয় হয়েছে। ফাহাদকে অন্যমনস্ক দেখে আদিব ওর কাঁধে হাত রাখে। চমকিত হয়ে ফাহাদ পিছনে তাকায়। আদিবের ঠোঁটে হাসি, জিজ্ঞেস করে, কিছু ভাবছেন? কই না তো। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল ফাহাদ। কারোর জন্য অপেক্ষা করছেন? হুম। কনসার্টে উপস্থিতি পাবলিকদের দিকে তাকিয়ে বলল সে। প্রিয়ার জন্য আসেনি এখনো? হ্যাঁ, ওর জন্যই। এখনো কেন আসছে না বুঝতে পারছি না। চিন্তা করবেন না, চলে আসবে। আদিবও একবার সেদিকে তাকিয়ে বলল। আদিবের সঙ্গে ফাহাদও হাসার চেষ্টা করলো। ঠোঁটের কোণে ফুটিয়ে রাখলো কৃত্রিম হাসি। অলরেডি 20 মিনিট দেরি করে ফেলেছে প্রিয়া। তার মধ্যে রাস্তার জ্যাম, কখন পৌঁছবে জানা নেই ওর। এখান থেকে কনসার্ট খুব একটা দূরেও নেই, বাসে যেতে 10 মিনিট লাগবে। এক মনে ভাবলো বাস থেকে নেমে হেঁটেই যাবে, কিন্তু দুর্বলতার জন্য কেউ সাহসও করে উঠতে পারছে না। অন্যদিকে বাবাকে হারানোর কষ্ট কুড়ে কুড়ে খাচ্ছে ওকে। বাসের লোকজন সন্দেহকর দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। ওড়নায় মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে প্রিয়া। যতই নিজেকে স্বাভাবিক করতে চায় ততই বেশি যেন কষ্ট হয়। অনেকক্ষণ অপেক্ষার পরও যখন জ্যাম ছুটল না, তখন আর বসে থাকেনি প্রিয়া। বাস থেকে নেমে ফুটপাত দিয়ে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে কখনো দৌড়ায়, আবার ক্লান্ত হয়ে গেলে আস্তে হাঁটে। শরীর বা পা কোনোটাই চলতে চাচ্ছে না। অবশেষে 25 মিনিট লাগে তার পৌঁছতে। কনসার্টের গেটের কাছে পৌঁছিয়ে থমকে দাঁড়ায়। ভেতর থেকে মানুষের শোরগোল শোনা যাচ্ছে। গেটের সামনে সাইমুম দাঁড়িয়েছিল প্রিয়ার জন্যে। প্রিয়াকে হাঁপাতে দেখে দৌড়ে এসে বলল, এত দেরি হলো কেন? চলো তাড়াতাড়ি। হাঁপানোর জন্য মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সারা শরীর মুখ ঘেমে একাকার অবস্থা। ঘর্মাক্ত মুখের আড়ালে ধামাচাপা পড়ে গেল প্রিয়ার চোখের নোনা জল। ফাহাদকে গান গাওয়ার জন্য অ্যানাউন্স করা হয়েছে। উত্তরের অপেক্ষা না করে প্রিয়ার এক হাত ধরে এক পাশ দিয়ে চড়ে চড়ে হাঁটতে শুরু করে। অন্য হাত ধরে রাখা ফোনে সাইবুম ফাহাদকে কল করে জানায় প্রিয়া এসেছে। তারপর স্টেজের একদম সামনের সিটে গিয়ে প্রিয়াকে নিয়ে সাইমুম বসে। এতক্ষণে ফাহাদ মাইক্রোফোন হাতে নেয়। প্রিয়াকে দেখে খুশিরা হাতছানি দিচ্ছে। প্রিয়ার কষ্ট হচ্ছে নিজেকে সামলে রাখতে। সাইমুম পকেট থেকে টিস্যুর প্যাকেট বের করে ওর হাতে দেয়। ফাহাদ স্টেজে গান গাইবে এই উত্তেজনায় প্রিয়াকে ভালো করে পর্যবেক্ষণও করেনি। অন্যদিকে চোখ ফেটে কান্না চলে আসছে প্রিয়ার। এক হাতে টিস্যু দিয়ে মুখ মোছার বাহানায় মাথা নিচু করে চোখের পানি মোছে। অন্য হাতে ওড়নার এক কোণা চেপে ধরে দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে। প্রিয়াকে পেয়ে ফাহাদের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক টুকরো হাসি। সে গান শুরু করে। গান গাইতে গাইতে ফাহাদ শুধু প্রিয়ার দিকেই তাকিয়ে থাকে। প্রিয়া তাকাতে পারছে না ফাহাদের দিকে। একবার যদি সে ফাহাদের দিকে তাকায় তাহলে নির্ঘাত ফাহাদ টের পেয়ে যাবে প্রিয়া কাঁদছে। চারপাশ থেকে জনতার চিৎকার, হাততালি। প্রিয়া ঘাড় বাঁকিয়ে একবার পিছনে তাকায় জনতার দিকে। একই সঙ্গে চোখ থেকে কষ্টের অশ্রু ও আনন্দের অশ্রু পড়ছে। ফাহাদ তার সফলতার পথে আসতে পেরেছে। পুরো গান শুনতে পারল না। কান্না আটকেও রাখতে পারছে না সে। দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে বাইরে। ফাহাদ অবাক হয়ে ওর যাওয়ার পথে তাকিয়ে গান গায়। সাইমুমের দিকে তাকাতেই সাইমুম ইশারায় বোঝায়, তুই গা, আমি দেখছি। প্রিয়া দৌড়ে চলে যেতেই সাইমুমও পিছনে যায়। গেটের বাইরে যাওয়ার আগেই প্রিয়াকে আটকায়। অঝরে কাঁদছে প্রিয়া। এমন অবস্থায় হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে সাইমুম। এতক্ষণে সে প্রিয়ার বাহ্যিক রূপ খেয়াল করেছে। অজানা আশঙ্কা এখন তারও হচ্ছে। অস্থির হয়ে সে জানতে চায়, কি হয়েছে প্রিয়া, তুমি ঠিক আছো? উত্তরে প্রিয়া কেঁদেই চলেছে। ভয় বাড়ছে সাইমুমের। সে ভরসার স্বরে বলল, বোন আমার, বলো কি হয়েছে, তুমি কাঁদছো কেন? এবার হাউমাউ করে কান্না করে প্রিয়া। গানের শব্দের মাঝেও প্রিয়ার তীব্র আর্তনাদ টের পাচ্ছে সাইমুম। প্রিয়া ফুপিয়ে ফুপিয়ে বলে, আব্বু আব্বু আর নেই ভাইয়া, আমাদের আমাদের এতিম করে দিয়ে চলে গেছে।
কান্নার জন্য শেষের কথাগুলো স্পষ্ট না শুনতে পেলেও বুঝতে অসুবিধে হয়নি সাইমুমের। অবাক দৃষ্টিতে সে চেয়ে রয়েছে প্রিয়ার দিকে। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, ঘোরের মধ্যে আছে মনে হয়। কাঁদতে কাঁদতে প্রিয়া তৎক্ষণাৎ চলে যায় বাড়িতে। তখন থেকেই সাইমুম নিস্তব্ধ। প্রোগ্রামের মধ্যে সাইমুম ফাহাদকে কিছুই জানায়নি। সব শেষ হলে ফাহাদ ওর সঙ্গে কথা বলার সুযোগ পায়। জিজ্ঞেস করে, প্রিয়া কোথায়? বাড়িতে চলে গেছে। মানে কি? এবার চলে গেল কেন? এটা তো কথা ছিল না। তীব্র অভিমান ফাহাদের কণ্ঠে। সাইমুমের কান্না পাচ্ছে। ফাহাদ রেগে আছে খুব, রাগে কাঁপছে, হাত ঠোঁটের ওপর রেখে মৃদু চাপড় দিচ্ছে। সাইমুম তখন বলে, প্রিয়ার বাবা মারা গেছে। ফাহাদ চমকে তাকায়, ভুল শুনেছে ভেবে জিজ্ঞেস করে, কি বললি? প্রিয়ার বাবা মারা গেছে আজ দুপুরের দিকে। শুধুমাত্র তোর জন্য এখানে এসেছিল, যাতে তুই গান করিস। সামনের দিকে এগিয়ে যেতে যেন কোনো বাধা না আসে। ফাহাদের চোখ ভর্তি পানি। নিজেকে নিজের কানকে বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে। পায়ের নিচের মাটিকে নড়বড়ে মনে হচ্ছে তার। তখনই আর সময় নষ্ট না করে ফাহাদ বাইক নিয়ে বেরিয়ে পড়ে প্রিয়ার বাড়ির উদ্দেশ্যে। সঙ্গে সাইমুমও যায়। প্রিয়ার বাড়িতে গিয়ে দেখে সব এলোমেলো। হিমু তাসরিফের কোলে বসে আছে। বড় মা হাসিনা বেগমকে জড়িয়ে ধরে কাঁদছেন, দাদিও কাঁদছেন। পাশেই বসে রয়েছে বাকি আত্মীয়রা। এখানে প্রিয়া নেই। প্রিয়ার মন খারাপ হলে ছাদে যাই ভেবে ছাদে গেল। ভাবনা ঠিকই হলো। প্রিয়া ছাদের ফ্লোরে বসে চিৎকার করে কাঁদছে। পাশে ওকে শান্ত করার চেষ্টা করছে বিথি আর পৃথা। ওরাও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রিয়ার থেকে ওইটুকু কথা শোনার পরই সাইমুম পৃথাকে কল করেছিল। সাইমুমকে কেন আগে এসব জানায়নি এটার জন্য রাগও ছেড়েছে। ওই সময় পৃথার মাথা কাজ করেনি। প্রিয়াকে সামলাতে হবে, ওর পাশে থাকতে হবে, শুধু এইটুকুই মাথায় ঘুরপাক খাচ্ছিল। ফাহাদের উপস্থিতি টের পায়নি প্রিয়া। আর্তনাদ করে আকাশপানে তাকিয়ে কেঁদেই চলেছে। সাইমুমের ইশারায় পৃথা আর বিথি সিঁড়িতে এসে দাঁড়ায়। ফাহাদ কয়েক সেকেন্ডের মতো দরজায় দাঁড়িয়ে থেকে দৌড়ে গিয়ে প্রিয়াকে জড়িয়ে ধরল। আচমকা ফাহাদকে পেয়ে কান্নার গতি বেড়ে যায় প্রিয়ার। বুকে শক্ত করে চেপে ধরে নিজেও কেঁদে ফেলে ফাহাদ। এই মেয়ে এত শক্ত আর কঠিন কেন? কি করে শুধুমাত্র ফাহাদের ভবিষ্যতের কথা ভেবে বাবার মৃত্যুর দিনেও সেখানে উপস্থিত হলো? এতক্ষণে আশ্রয় স্থল পেয়েছে মনে হচ্ছে প্রিয়া। শক্ত করে ফাহাদের শার্ট খামচে ধরে বাচ্চাদের মতো চিৎকার করে কাঁদে। প্রতিটা সেকেন্ড পেরিয়ে মিনিট, মিনিট পেরিয়ে ঘন্টা, দিন, সপ্তাহ পার হতে থাকে। বাস্তবতা নামক কঠিন শব্দটির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে প্রিয়া। বাড়িতে আসলেই দম বন্ধ করা অনুভূতি অনুভব হয়। অসহ্য রকম কষ্ট হয়। হিমুর মুখের দিকে তাকানো যায় না। ছোট্ট হিমু বাবার ভালোবাসা থেকে বঞ্চিত এখন। শুধু চোখের সামনে বাবাকে দেখাও এক প্রকার শান্তি ছিল। সেই শান্তিটুকুও বেশি দিন রইল না। অফিস থেকে ফেরার পর ঘুমানোর আগ পর্যন্ত প্রিয়াকে সময় দেয় ফাহাদ। আগলে রাখার আপ্রাণ চেষ্টা করে। এতদিন ফাহাদের মনে সংশয় থাকলেও এখন আর নেই। সে বুঝে গিয়েছে প্রিয়ার ভালোবাসার মাত্রা। সারাক্ষণ ভালোবাসার কথা না বলেও যে কতটা গভীরভাবে ভালোবাসা যায় সেটা এখন ফাহাদের কাছে পরিষ্কার। এর মধ্যে অ্যালবামে গানও করেছে ফাহাদ, এখনো রিলিজ হয়নি, তবে ট্রেইলার বের হয়েছে। পাবলিক গানটা বেশি পছন্দ করেছে। এখন পুরো গানটা রিলিজ হওয়ার পর বোঝা যাবে কতটা তাদের মনের ভিতর পৌঁছাতে পেরেছে ফাহাদ। ড্রয়িং রুমের ফ্লোরে বসে বসে ফোন ঘাঁটছিল প্রিয়া। গ্যালারি ঘেটে ঘেটে দেখছিল বাবার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। বিশ্বাস করতেই কষ্ট হয় এই মানুষটা আর নেই। কি করছো? প্রশ্ন শুনে প্রিয়া মাথা তুলে তাকায়। ফাহাদ এসেছে। আবার ফোনের স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ করে বলল, কিছু না। পাল্টা আর কোনো প্রশ্ন না করে ফাহাদও ওর পাশে বসলো। গ্যালারিতে দেখতে পেল প্রমিত আহমেদের ছবি। কি দিয়ে কথা শুরু করবে ঠিক বুঝতেও পারছে না সে। কথার প্রসঙ্গ প্রিয়া নিজেই তোলে, বলে, আপনার গানের ট্রেলার দেখলাম, অসাধারণ গেয়েছেন। দেখবেন আপনার এই গান সুপার ডুপার হিট হবে। আমি গান গাইলে আমার কিন্তু এত কনফিডেন্স নেই।
আপনি অন্তর্দৃষ্টি দিয়ে পাবলিকদের দেখেননি, দেখলে বুঝতে পারতেন। আর হ্যাঁ, দ্রুত নিজের নামে একটা পেজ খুলে ফেলেন। আপনার ফ্যান কিন্তু ইতিমধ্যে অনেক হয়ে গেছে। ফাহাদ মাথা নত করে হাসল। মৃদু সহজ সে বলল, এই সব কিছুর পেছনে একটাই মানুষ। এভাবে বলবেন না, আমি একটা মাধ্যম বলতে পারেন শুধু। আপনার নিজের যদি এই প্রতিভা চেষ্টা না থাকতো, তাহলে আমার ইচ্ছেতে কিছুই হতো না। এটা সত্য, সঙ্গে এটাও সত্য, তুমি আমার জীবনে না আসলে এসবের কোনো প্রয়োজনই হতো না, সম্ভব হতো না। আপনি ভাবেননি বলেই হয়তো এমনটা হয়েছে। বেশিরভাগ সময় দেখা যায় আমরা যা ভাবি ঠিক তার উল্টোটা হয়। ফাহাদের বুক ছিঁড়ে বেরিয়ে আসে একটা দীর্ঘশ্বাস। সপ্তাহ পেরিয়ে মাসের পর মাস পার হলেও নিজের মনকে ধাতস্থ বা স্বাভাবিক করতে পারেনি প্রিয়া। রোবটের মতোই চলছে তার জীবন। হাসিনা বেগম অনেক চেষ্টা করেন হিমু এবং প্রিয়াকে সামলানোর। মনে কষ্ট রেখেও তিনি ওদের হাসানোর চেষ্টা করেন। প্রিয়া বুঝতে পেরে যখন গভীর দৃষ্টিতে তাকায়, তখন হাসিনা বেগমের চোখের কোণে অশ্রু জমা হয়। দ্রুত চোখের পানি লুকানোর চেষ্টা করার আগে মাকে জড়িয়ে ধরে প্রিয়া। ছোট হিমুও বুঝতে পারে, কেঁদে ওঠে। জড়িয়ে ধরে ভরসার দুটো মানুষ, মা এবং বোনকে। প্রিয়ার কথা মতোই ফাহাদের প্রথম গান হিট খেয়ে গেছে। আরও অ্যালবামে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে সে। অফিসের পাশাপাশি এক্সট্রা সময় এখন তার গানের রিহার্সালের জন্যও রাখতে হয়। সবকিছুর মাঝে প্রিয়ার কথা সে ভোলেনি। ওর জন্যেও আলাদা সময় ফিক্সড করা। কখনো কখনো প্রিয়া ইচ্ছে করেই সেই সময়টা কথা বলে না, রিহার্সালে মনোযোগ দিতে বলে। দূর দূরান্তের মহল্লার মানুষজনের মাঝেও ফাহাদের নাম ছড়িয়ে পড়েছে। এই এলাকার গর্ব এখন ফাহাদ। অফিসেও রয়েছে তার আলাদা সম্মান। রাস্তা দিয়ে যাতায়াত করার সময় কিছু মানুষ উৎসুক হয়ে তাকিয়ে থাকে। কিছু যুবক তরুণ এসে তো বলেও ফেলে, আপনি ফাহাদ ভাইয়া না? একটা ছবি নেওয়া যাবে? একটা অটোগ্রাফ দিবেন ভাইয়া? ফাহাদও হাসি মুখে ওদের ইচ্ছে পূরণ করে। ফিরে আসার পথে মুচকি হাসতে হাসতে ভাবতে থাকে প্রিয়ার কথা। ফাহাদের বাবা মাও প্রিয়ার প্রতি অনেক খুশি। অস্বীকার করার জো নেই, ফাহাদের যতটা সফলতা হয়েছে এর পেছনে এই মেয়েটির হাতই রয়েছে। ফাহাদের আজ রিহার্সাল আছে, তাই অফিস ছুটির পর সরাসরি স্টুডিওতেও চলে গিয়েছে। প্রিয়ার আর তাসরিফের একসঙ্গে অফিস ছুটি হয়েছে। ঘড়ির কাঁটায় তখন 10টা 5 বাজে। অফিসের গেটের বাইরে বের হওয়ার পর পেছন থেকে তাসরিফ ডাকে। তার ডাকে প্রিয়া থেমে যায়। চল একসঙ্গে বাড়ি যাই। প্রিয়া বারণ করল না। একটা রিক্সা ডেকে দুজনে উঠে পড়ল। প্রিয়া জিজ্ঞেস করে, ভাবের কি খবর? জানি না, কথা হয়নি আর। এভাবে আর কতদিন চলবে? দেখি, 9 মাস তো পার হয়েছে, বাচ্চা হোক আগে, বেশি দিন তো নেই। যদি সে ফিরতে চায়? চাইবে না হয়তো, টাকার মুখ দেখেছে না এখন। আমি ভাবি শুধু বাচ্চাটার কথা, ওই ছোট্ট বাচ্চাটাকে কিভাবে সামলাবো। চিন্তা করো না, আল্লাহ তো আছেন, একটা না একটা ব্যবস্থা ঠিকই হবে। বিশ্বাস কর, কিয়াকে নিয়ে এখন আমার আর কোনো চিন্তা নেই। ওর প্রতি মন বিষিয়ে গেছে আমার। চিন্তা ভয় যাই বলি শুধু বাচ্চার জন্যই হয়। একটু থেমে তাসরিফ আবার বলে, জীবনটা কতটা অদ্ভুত, তাই না রে? আমি কি কখনো কল্পনা করেছিলাম কে আমার সঙ্গে প্রতারণা করবে? মানুষ সাথে দ্রুত কিভাবে বদলে চাই। ওদের কি হৃদয় কাঁপে না একটুও? ভালোবেসে হাজারো স্বপ্ন দেখিয়ে শেষে এসে নিজেই পরিবর্তন হয়ে যায়। কথা বলতে বলতে তারিফের গলা ধরে আসে। এসব প্রসঙ্গ উঠলেই নিজেকে অসহায় মনে হয় প্রিয়ার। কারণ এই কষ্টগুলোর কোনো সান্ত্বনা হয় না। তাসরিফ নিজেই নিজেকে সামলে নিল। রিক্সা বাস স্টপেজে এসে থেমেছে। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিল তাসরিফ। প্রিয়াকে নিয়ে উঠে পড়ল বাসে। বাসে উঠে প্রসঙ্গ পাল্টিয়ে প্রিয়া কাজের ব্যাপারে কথা বলে। তাসরিফ চুপচাপ শুনে যাচ্ছে। মনে হচ্ছে কিছু একটা ভাবছে সে। প্রিয়ার কোনো কথা রেসপন্সই যখন পেল না, তখন প্রিয়া ডাকে, ভাইয়া। তাসরিফ দীর্ঘশ্বাস নিয়ে ওর দিকে তাকায়। কয়েক সেকেন্ড নিশ্চুপ থেকে বলে, বল, শুনছি। তুমি মনে হয় কিছু ভাবছো। এবারও তাসরিফ চুপ করে রইল। প্রিয়াও আর কথা না বাড়িয়ে খোলা জানালার বাইরে তাকিয়ে রইল।
সারি সারি গাছপালা পিছনে ফেলে বাস ছুটে চলেছে গন্তব্যের দিকে। হঠাৎই ওর হাতের উপর অন্য হাতের স্পর্শ পেল। তাকিয়ে দেখলো তাসরিফ ওর দিকে তাকিয়ে আছে। প্রিয়া দৃষ্টি নিচু করে হাতের দিকে তাকায়। তাসরিফ হাতটা হালকা চেপে ধরে বলল, একটা সুযোগ দিবি আমায় প্রিয়া? কিছুক্ষণ নীরবভাবে চেয়ে থেকে আলগোছে হাতটি ছাড়িয়ে নেয় প্রিয়া। কিছু বলতে যাবে তখন তাসরিফের ফোন বেজে ওঠে। তাসরিফ পকেট থেকে ফোন বের করে দেখে খুশি বানু কল করেছে। ফোন রিসিভ করার পর ওপাশ থেকে খুশি বানু কি বলছে তা শুনতে পায়নি প্রিয়া। আচ্ছা আমি আসছি এখনই। কি হয়েছে? খেয়ার পেন উঠেছে, হাসপাতালে আছে এখন। তাসরিফের সঙ্গে সঙ্গে প্রিয়াও উঠে দাঁড়ালো। সামনের বাস স্টপেজে নেমে একটা সিএনজি নিয়ে রওনা হলো হাসপাতালের উদ্দেশ্যে। যাওয়ার পথে বাড়িতেও ফোন করে জানিয়ে দিয়েছে। তাসরিফকে এখন বেশ চিন্তিত দেখাচ্ছে। পুরো পথে কোনো রকম বাক্য ব্যয় করেনি প্রিয়া। হাসপাতালে যাওয়ার পর হয়তো অন্য কোনো ধামাকাই অপেক্ষা করছিল। করিডোরের শেষ মাথায় খুশি বানুর সঙ্গে মাহমুদকেও দেখে তাসরিফের মাথায় রাগ চড়ে বসে। খেয়ার চিৎকারের শব্দও ভেসে আসে কর্ণকুহরে। প্রায় কিছুক্ষণ অপেক্ষার পর খেয়ার চিৎকার থেমে গিয়ে বাচ্চার কান্নার শব্দ ভেসে আসে। খুশিতে তখনই চোখের কোণে অশ্রু জমা হয় তাসরিফের। ডাক্তার এসে জিজ্ঞেস করে, পেশেন্টের হাজবেন্ড আসেনি? তাসরিফ এগিয়ে গিয়ে বলে, আমি ওর হাজবেন্ড। কংগ্রাচুলেশন, আপনার ছেলে হয়েছে। তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসুন। কিছুক্ষণ স্তব্ধ থেকে আবেগে কেঁদে ফেলে তাসরিফ। খবরটি শুনে প্রিয়াও ভীষণ খুশি হয়। নার্স এসে তোয়ালে দিয়ে প্যাঁচানো ফুটফুটে একটা বাচ্চাকে তাসরিফের কোলে তুলে দেয়। ছোট আঙ্গুল মুখে পুড়ে রেখেছে বাচ্চাটি। তাসরিফের পুরো পরিবার চলে এসেছে হাসপাতালে। খেয়ার সঙ্গে তারা দেখা করলেও খেয়া কোনো কথা বলেনি, ফিরেও তাকায়নি একবারও, কিন্তু বাচ্চাকে কাছে টেনে নিয়েছে। বাচ্চার প্রতি টান দেখে প্রিয়ার মনে এখন অন্য ভয় হচ্ছে। খেয়া আবার বাচ্চাকে রেখে দিতে চাইবে না তো? তাসরিফের পরিবারের সবাই ভীষণ খুশি। একজন আরেকজনের কোল থেকে কাড়াকাড়ি করে নিচ্ছে। প্রিয়া বাবুর গালে চুমু খেয়ে হাত ধরে। বাবু প্রিয়ার মধ্যমাঙ্গুলি চেপে ধরে, আঙ্গুল ছাড়ছেও না। প্রিয়া হেসে ফেলে। বকুল বেগম হেসে বলেন, আমার দাদু ভাই হাত ধরেছে? ফুপির হাত ধরেছে শোনা? পিটপিট করে তাকিয়ে থেকে বাবু আঙ্গুল চুষছে। খুশি বানু এসে বাবুর হাত থেকে প্রিয়ার হাত ছাড়িয়ে নিয়েছে। বকুল বেগমের কোল থেকে বাবুকে নিজের কোলে নিয়েছেন। বিস্ময় নিয়ে তাকায় প্রিয়া। এমনিতেও মাথা ধরে আছে। রাতে না ঘুমালে সকালে অফিস করতে কষ্ট হয়ে যাবে। কৃত্রিম হাসি মুখে ফুটিয়ে বকুল বেগম প্রিয়াকে বলল, তোর কাল অফিস আছে না? বাসায় চলে যা, ঘুমা গিয়ে। হ্যাঁ, বড় মা যেতে হবে এখন। আমার মাথা ভার হয়ে আছে। তাশরিফ কোথায় গেল? কেন? আমি একাই যেতে পারবো। রাত হয়েছে তো অনেক। আরে সমস্যা নেই। আচ্ছা সাবধানে যাস, ফোন দিস গিয়ে। আচ্ছা। সবার থেকে বিদায় নিয়ে বাবুকে আরেকটু আদর করে চলে আসে প্রিয়া। হাসপাতালের গেটের কাছে আসার পর তাসরিফের ডাক কানে আসে। পেছনে তাকিয়ে দেখে তাসরিফ ফার্মেসিতে দাঁড়িয়ে আছে। তাসরিফ এগিয়ে এসে জিজ্ঞেস করে, চলে যাচ্ছি। হ্যাঁ। দাঁড়া একটু। তাসরিফ দোকানে গিয়ে ওষুধগুলো কিনে নার্সকে দিয়ে পাঠিয়ে দেয়। হাসপাতালের বাইরে এসে বলে, আমার উত্তর তো দিলি না। কোন উত্তর? একটা সুযোগ। অ্যাকচুয়ালি কোন সুযোগের কথা বলছো আমি সেটাই বুঝতে পারছি না। ভালোবাসার সুযোগ চাইছি। প্রিয়া হেসে ফেলে। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। ঠোঁটে হাসি রেখেই বলে, এই কথাটা বলার আগেও তোমার ভাবা উচিত ছিল ভাইয়া। আজ এত সময় বাদে কেন তুমি আমায় এই কথা বলছো? বাচ্চার জন্য? ওর একটা মা প্রয়োজন, তাই? এমন কিছু না প্রিয়া। এক্স্যাক্টলি, এর চেয়েও সাংঘাতিক কিছু। শেষে এসে স্বার্থপরতার পরিচয় দিও না প্লিজ। আমার প্রতি তোমার তেমন কোনো ভালোবাসা আছে বা ছিল? আচ্ছা, বুকে হাত দিয়ে বলো তো, আজ যদি ভাবির সঙ্গে তোমার সম্পর্ক ঠিক থাকতো তাহলে এই কথা আমায় তুমি বলতে? চাইতে তুমি সুযোগ? তাসরিফ নিশ্চুপ। প্রিয়া কিছুক্ষণ তাকিয়ে থাকে ওর দিকে। এরপর রাস্তায় চলাচল করা যানবাহনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলে, বাচ্চার দায়িত্ব নেওয়ার জন্য আমায় বিয়ে করার কোনো প্রয়োজন নেই।
তুমি চাইলে এমনিতেই আমি বাচ্চার দেখভাল করতে পারবো, আগের মতো একসঙ্গে থাকতে পারবো আমরা, কিন্তু তোমায় এমন কোনো সুযোগ বা বিয়ে করতে পারবো না আমি। আর সবচেয়ে বড় কথা কি জানো, ওই মানুষটাকে আমি ঠকাতে পারবো না যে আমার প্রতিটি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আমার পাশে ছিল। আমি ভালোবাসি তাকে। তুমিও আমার অনেক সাহায্য করেছো, ছোট থেকে অনেক ভালোবাসা পেয়েছি, তোমার দায়িত্ব পালন করেছো। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তোমার পাশে আমি থাকবো, নিজের সর্বোচ্চটা দিয়ে সাহায্য করার চেষ্টা করব, কিন্তু নিজের ভালোবাসাকে আমি কুরবানি দিতে পারবো না।